গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম, জামায়াতের নিন্দা প্রতিবাদ, আজ সব মহানগরীতে বিক্ষোভ। প্রতিটি মানুষের কথা চিন্তা করে বাজেট দেয়া হচ্ছে, জানালেন অর্থমন্ত্রী। সৃজনশীল অর্থনীতি গড়ে তোলার প্রত্যয়। রামিসা ধর্ষণ হত্যার দায় স্বীকার ঘাতক সোহেল রানার, আদালতে ক্ষমা প্রার্থনা। আগামী সপ্তাহের রায় প্রত্যাশা পিপি। এবং ২৪ ঘন্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়ালো ৬০০। নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ২ সংক্রামকের থাবায় উদ্বিগ্ন মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। দেশে আবারও বাড়ল বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি ১ টাকা ৫২ পয়সা এবং পাইকারিতে বেড়েছে ১ টাকা ৩৯ পয়সা করে। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে মূল্য বৃদ্ধির ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। কমিশনের আদেশ অনুযায়ী জুন মাসের বিল থেকে নতুন মূল্যহার কার্যকর হবে। এ সময় চেয়ারম্যান বলেন, দাম বৃদ্ধির বিষয়ে কোনো পক্ষ থেকে চাপ ছিল না। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। উচ্চ মূল্যস্ফীতির চাপে যখন বিপর্যস্ত জনজীবন, এমন সময় আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম। বর্তমানে পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ইউনিট প্রতি ৭ টাকা। নতুন সিদ্ধান্তে তা ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃদ্ধির হার ১৯.৮৫%। অন্যদিকে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে দাঁড়াবে ১০ টাকা ৬৩ পয়সায়। শতাংশের হিসেবে বাড়ার পরিমাণ ১৫ থেকে ১৯.৯৪ পর্যন্ত। কমিশনের এই আদেশ বিল মাস জুন ২০২৬ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া বিদ্যুতের সঞ্চালন মূল্যহারও বাড়ানো হয়েছে। বিদ্যমান ৩১.৩৫ পয়সা থেকে তা বাড়িয়ে ৩৮.৮৬ পয়সা করা হয়েছে। নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয়, এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের কোনো অ্যানালিসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে। বিইআরসি জানায়, বিদ্যুৎ উৎপাদন, ক্রয় ও আমদানি ব্যয় বৃদ্ধি, সঞ্চালন ও বিতরণ ব্যয় এবং সার্বিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। কমিশনের হিসেবে পাইকারি মূল্য বৃদ্ধি সত্ত্বেও পিডিবির ঘাটতি পূরণে সরকারকে বছরে প্রায় ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। বিদ্যুতের পাইকারি মূল্যহার বর্ণিতভাবে বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবশিষ্ট ঘাটতি পূরণে বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে সরকার কর্তৃক প্রায় ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি প্রদানের প্রয়োজন হবে। এর আগে গত মে মাসের শুরুতে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয় পিডিবি, পাওয়ার গ্রিড বাংলাদেশ, ডেসকো, ডিপিডিসি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ওজোপার্টিকো ও নেসকো। এসব প্রস্তাবের ওপর ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। কমিশনের ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণের জন্য মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিদ্যুতের দাম বৃদ্ধিতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ারের স্বাক্ষরিত বিবৃতিতে বুধবার এই প্রতিবাদ জানানো হয়। এতে তিনি বলেন, সরকার সাধারণ মানুষের পকেট কাটার এক চরম ও নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। প্রতিবাদে আজ জামায়াতের সকল মহানগরী সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও ঘোষণা দেওয়া হয়। রাজধানীতে বিকেল ৫টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আদ্দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে জমা দিয়েছেন। বুধবার বিকেলে সচিবালয়ে এর প্রতিবেদন জমা দেওয়া হয়। আর স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটি তাদের রিপোর্ট জমা দেবে আগামীকাল। এ নিয়ে আজ বিকেল ৪টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে আসামি পক্ষ সুবিধা পায়। যদিও ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তেমনটা হবে না। এই অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
আসন্ন বাজেট প্রতিটি মানুষের কথা বিবেচনায় নিয়ে প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এর সুফল সমাজের সকল স্তরে পৌঁছানোর লক্ষ্যে সরকার কাজ করছে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, বিগত সময়ে লুটপাট অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে। এ থেকে উত্তরণে অর্থনৈতিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোংয়ের প্রতিনিধি দল। সচিবালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বৈশ্বিক লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির সহ অন্যরা উপস্থিত ছিলেন। মিৎসুই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকাতু সাতু সহ ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান। পরে অর্থমন্ত্রী বলেন, বাজেটে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। $1 ট্রিলিয়ন অর্থনীতি বাস্তবায়নের প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে হবে। একই সঙ্গে বাজেটের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। এই দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের একটা খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি, তার মধ্যে আমরা চেষ্টা করেছি, বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছি। সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে যে ঋণ নির্ভর, ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি, যাতে করে ক্রমান্বয়ে ঋণ উপর নির্ভর কম করে বিনিয়োগের উপর বেশি নির্ভর করতে হবে আমাদেরকে। একটি সত্যিকার অর্থে অর্থনীতি, যে অর্থনীতি বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করতে পারবে, এবং যে উন্নয়নের স্বপ্ন আমরা দেখাতে চেষ্টা করছি, যে $1 ট্রিলিয়ন ইকোনমি দিকে আমরা যাচ্ছি, সেটা যাতে বাস্তবায়ন হতে পারে। অর্থনীতি ভঙ্গুর অবস্থায় থাকলেও নতুন বাজেট বাস্তবায়নের শুরুটা ভালো হবে বলে আশা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা তো খুব একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছি এখন। সেই অর্থ যেটা পেয়েছি আমরা বিগত সরকারগুলো থেকে, তো আশা করি এটা একটা ভালো শুরু হবে। একটু সময় দিতে হবে, কিন্তু শুরুটা আশা করি ভালো হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে আসন্ন বাজেট উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তরুণ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিএফআই আয়োজিত বৈঠকে তিনি বলেন, দেশের সকল মানুষকে অর্থনীতির আওতায় এনে সৃজনশীল অর্থনীতি গড়ে তোলা হবে। বৈঠকে তরুণ ব্যবসায়ী নেতারা দেশের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে ভাবনা, উদ্বেগ ও প্রত্যাশা তুলে ধরেন। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ should be able to participate in the economic activities of the country. Everybody should have a fair go at economic to participate in the economy. And also এটার benefit, অর্থনীতির benefit বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে। শুধুমাত্র কিছু লোকের কাছে না, সব মানুষের কাছে যেতে হবে। রামিসা ধর্ষণ হত্যা মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থনে দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন ঘাতক সোহেল রানা। তার স্ত্রী স্বপ্না আক্তারও নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েছেন। বুধবার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এসব কথা বলেন মামলার 2 আসামি। আর ডলার প্রসঙ্গে রাষ্ট্রপক্ষ বলছে, মামলার কার্যক্রম বিলম্বিত করতে চাতুরতার আশ্রয় নিচ্ছে ঘাতক সোহেল। আগামী সপ্তাহে মামলার রায় হতে পারে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর। পোস্টমর্টেম বা ময়নাতদন্ত সম্পন্নকারী যিনি ডাক্তার ছিলেন, তিনি তার ওপিনিয়নে বলেছেন যে ইনজুরিগুলোর সাথে উনি ভাইটালি যে অংশটি বলেছিলেন যে দেয়ার ওয়ার সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। আগামীকাল মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে, এবং আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়
এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এই রোগে 601 জন শিশুর মৃত্যু হয়েছে। গেল একদিনে নতুন করে 55 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি 210 জন ঢাকায় মারা গেছে আর 85 জন রাজশাহী বিভাগে। হাম প্রাদুর্ভাবের মধ্যেই নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। একই সময়ে সংক্রামক 2 রোগের থাবায় জনস্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষায় 80% পর্যন্ত ছাড় দিতে বেসরকারি হাসপাতালের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নাজমুল ইসলামের প্রতিবেদন। দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর মিছিল থামছেই না। চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় 600 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা 73,500 ছুঁই। হামের এমন লাগামহীন সংক্রমণের মধ্যেই চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মঙ্গলবার 77 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আগের দিন একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে চলতি বছরে আক্রান্ত হয়েছে 3,384 জন, প্রাণহানি 6 জনের। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেখা যায় ডেঙ্গু ওয়ার্ডে একাধিক রোগী। প্রতিদিনই জ্বর ও শরীর ব্যথা নিয়ে ভর্তি হচ্ছেন অনেকেই। পেটে ব্যথা ছিল, বুকে ব্যথা, গায়ে জ্বালা পোড়া ছিল, তারপরে মাথা ব্যথা ছিল, সমস্ত শরীর জ্বলতো। গত 5 দিন ধরে জ্বর। আমার নারায়ণগঞ্জ একটা প্রাইভেট হসপিটালে এক্সআই করার পর রিপোর্টে আসে পজিটিভ। যদিও চিকিৎসকরা বলছেন ডেঙ্গু এখনো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়নি। এই বছরে এই সিজন শুরু হওয়ার পর থেকে আমাদের সংখ্যাটা অনেক বেশি না। প্রতিদিন হয়তো 1-2 করে আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। প্রিপারেশনের দিক দিয়ে আমাদের অ্যাডভোকেট বেড কর্নারগুলো রেডি করা আছে। 4টা ব্লকের জন্য 4টা বেডগুলো আলাদা বেডগুলো সেপারেট করা আছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে 80% ছাড় দেওয়ার পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইররেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। ডেঙ্গু নিয়ন্ত্রণে সময়মতো পদক্ষেপ না নিলে হামের মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। যাত্রীদের সুবিধা বিবেচনায় রাতে মেট্রো রেল চলাচলের সময় আরও 20 মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল। 7 জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হবার কথা রয়েছে। বুধবার ডিএমটিসিএল-এর এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত 9:30 এবং মতিঝিল থেকে রাত 10:10। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত 9:50 এবং মতিঝিল থেকে রাত 10:30। মিরপুরে নূরজাহান বেগমের লাশ উদ্ধারের ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চাওয়া হয়েছে। এদিকে নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানকে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়েছে তাকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এদিকে তেহরানের সঙ্গে চলমান আলোচনায় ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় এটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হোয়াইট হাউসের মতে 2 পক্ষের মধ্যে সমঝোতা স্মারকের আওতায় ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধের প্রতিশ্রুতি দেবে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় সরাসরি যুক্ত আছেন এবং উভয় পক্ষের মধ্যে সম্পর্ক ইতিবাচকভাবে এগুচ্ছে বলে জানান ট্রাম্প। এছাড়া মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও পোষণ করেন তিনি। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। জামায়াতের নিন্দা প্রতিবাদ, আজ সব মহানগরীতে বিক্ষোভ।
প্রতিটি মানুষের কথা চিন্তা করে বাজেট দেয়া হচ্ছে, জানালেন অর্থমন্ত্রী। সৃজনশীল অর্থনীতি গড়ে তোলার প্রত্যয়। রামিসা ধর্ষণ হত্যার দায় স্বীকার ঘাতক সোহেল রানার, আদালতে ক্ষমা প্রার্থনা। আগামী সপ্তাহের রায় প্রত্যাশা পিপি। এবং 24 ঘন্টায় হামে আরও 7 শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়ালো 600। নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, 2 সংক্রামকের থাবায় উদ্বিগ্ন মানুষ। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।